you afraid of a U.S. invasion in your country? No, we are waiting for them. You are waiting for the U.S. military to invade the ground troops? Yes, because we are confident that we can confront them, and that would be a big disaster for them. As to who's responsible, the position of the Trump administration thus far had been it's under investigation. That is until the president was asked about it last night on Air Force One. Mr. President, did the United States bomb a girls' elementary school in southern Iran on the first day of the war and kill 170? No, in my opinion, and based on what I've seen, that was done by Iran. Is that true, Mr. Hegseth? It was Iran who did that? We're certainly investigating. Still But investigating? the only side that targets civilians is Iran. We think it was done by Iran Can you give us an because idea? they're very inaccurate, as you know, with their munitions. They have no accuracy whatsoever. It was done by Iran. মধ্যপ্রাচ্যের আকাশে মিসাইল, তেলের পথে অস্থিরতা আর বিশ্ব রাজনীতির দাবার ছকে নতুন সংঘাত। এই আগুন থেকে কি দূরে থাকতে পারবে ভারত? ওমান সাগর আর পারস্য উপসাগরকে জুড়ে দেওয়া সরু সমুদ্রপথ হরমুজ প্রণালীর নিরাপত্তা, ইরান ইসরায়েল সংঘাতের কূটনৈতিক ভারসাম্য আর উপসাগরে লক্ষ লক্ষ ভারতীয় নিরাপত্তা, এই তিনটি প্রশ্নই এখন দিল্লির সামনে অগ্নি পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন একটাই, এই ঝড়ের মধ্যে ভারতের পথ কি? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। আর এখন যে জ্বলন্ত ছবিগুলো মধ্যপ্রাচ্যে ভেসে উঠছে সেগুলো কিন্তু নিছক যুদ্ধের খবর নয়, বরং এ যেন মধ্যপ্রাচ্যের বুক থেকে উঠে আসা এক ভয়ঙ্কর অগ্নিগাথা। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ইসরায়েলের উত্তর উপকূলে অবস্থিত সেই দেশের গুরুত্বপূর্ণ বন্দর শহর হাইফায় আগুন জ্বলছে। ইরানের রেভলিউশনারি গার্ড দাবি করেছে হাইফায় বাজান গ্রুপ পরিচালিত হাইফা অয়েল রিফাইনারিতে ব্যালিস্টিক মিসাইল দিয়ে আঘাত করেছে। অগ্নিকাণ্ডের ভিডিও প্রকাশ করেছে ইরানি সেনা। ভিডিওতে দেখা গেছে বিশাল অয়েল টার্মিনাল থেকে কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যাচ্ছে। ভারতের দৃষ্টিকোণ থেকে হাইফা বন্দরের অন্য একটি গুরুত্ব রয়েছে। 2023 সালে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার হাইফা বন্দর বেসরকারীকরণ করে। টেন্ডারে জয়ী হয়ে $118 বিলিয়ন বিনিময়ে হাইফা বন্দর অধিগ্রহণ করে আদানি গ্রুপ পরিচালিত একটি কনসোর্টিয়াম। সেখানে আদানিদের অংশীদারিত্ব 70%, বাকি 30% ইসরায়েলি কোম্পানি গ্যাডেট গ্রুপের। ফলে হাইফা বন্দর ক্ষতিগ্রস্ত হলে ভারতের অস্বস্তির জায়গাটা নিশ্চয়ই বুঝতে পারছেন। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু। ইরান হামলা থামায়নি, বরং আক্রমণের পরিধি বাড়িয়েছে। খবর এসেছে বাহরাইনের রাজধানী মানামায় আমেরিকান সেনার 5th ফ্লিটের দপ্তরে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনের যৌথ হামলা চালিয়েছে ইরান। এই হামলায় আমেরিকার অন্তত 21 জন নৌসেনার মৃত্যু হয়েছে বলে তারা দাবি করেছে। এর পাশাপাশি কুয়েতের একটি হোটেলেও ইরানি হামলা হয়েছে, যে হোটেলটিতে মার্কিন সেনারা ছিলেন। স্ক্রিনে যে ছবিগুলো এখন ভেসে উঠছে সেগুলো কেবল যুদ্ধক্ষেত্রের দৃশ্য নয়, বরং এক দ্রুত বিস্ফোরিত হতে থাকা আন্তর্জাতিক সংঘাতের ইঙ্গিত। আগামী 72 ঘন্টা, হ্যাঁ ঠিক শুনছেন, এই 72 ঘন্টাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, 1000 বছরের ইতিহাসে ইরান প্রথম প্রতিবেশীদের কাছে নতি স্বীকার করল। ইরান আত্মসমর্পণ করেছে এমনটাও দাবি করেন ট্রাম্প। এর পাল্টা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ট্রাম্পের উদ্দেশ্যে তিনি বলেন, ইরান আত্মসমর্পণ করেছে এই স্বপ্ন ভুলে যান, আত্মসমর্পণের প্রশ্ন ওঠে না। এদিকে যুদ্ধের আগুন শুধু আকাশে মিসাইলের রেখাতেই সীমাবদ্ধ নেই। ইসরায়েলও পাল্টা বড়সড় হামলা চালিয়েছে রাজধানী তেহরানের উপকণ্ঠে মজুদ তেলের ভাড়ারে। মৃত্যু হয়েছে 4 জনের। সব মিলিয়ে এক ভয়াবহ দৃশ্য। ইরানের রাস্তার নিচের নর্দমা থেকে আগুন বেরিয়ে আসছে, কারণ তেলের পাইপলাইন বা সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় তেল গড়িয়ে নর্দমায় ঢুকছে, আর সেই তেলেই লেগেছে আগুন। যে দৃশ্য তৈরি হয়েছে তা অনেকের কাছে যেন প্রলয়ের আগমনী বার্তা, যেন শহরের ভেতরেই আগ্নেয়গিরি ফেটে পড়েছে। মধ্যপ্রাচ্যের একাধিক জায়গা এখন আগুনের বলয়। প্রশ্ন একটাই, এই সংঘাত কি এখানেই থামবে, নাকি আগামী 72 ঘন্টার মধ্যেই পৃথিবী আরেকটি বৃহত্তর যুদ্ধের দিকে এগিয়ে যাবে? গত 24 ঘন্টায় মধ্যপ্রাচ্যের আকাশে যে দৃশ্য তৈরি হয়েছে তাকে শুধু সংঘর্ষ বললে কম বলা হয়। এ যেন পুরনো মাত্রার যুদ্ধের কাউন্টডাউন। সবচেয়ে বড় খবর, আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের উপর আক্রমণ আরও তীব্র করেছে।
প্রথমবার সরাসরি তেহরানের উপকণ্ঠে অয়েল স্টোরেজ ডিপো এবং রিফাইনিং ফেসিলিটিতে হামলার ফলে একাধিক শহরের এলাকায় ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে। আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী আর মাটিতে আতঙ্ক। এদিকে গলা চড়িয়ে ট্রাম্প বলেছেন, ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে, এই যুদ্ধ থামবে না যতক্ষণ না তেহরানের নেতৃত্ব হাঁটু গেড়ে বসছে অথবা তাদের সামরিক শক্তি পুরোপুরি হাত গুটিয়ে নিচ্ছে। মাসুদ পেজেশকিয়ান ছাড়াও ইরানের প্রভাবশালী নেতা আলী লারিজানি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই যুদ্ধের দাম আমেরিকাকেই চোকাতে হবে। তিনি দাবি করেন, ওয়াশিংটন তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে উদ্বেগের খবর আসছে। কাতার, সৌদি আরবিয়া এবং ইউনাইটেড আরব এমিরেটস জানিয়েছে, ইরানের তরফ থেকে আরো নতুন হামলার ঘটনা ঘটেছে। আরেকটা বড় ফ্রন্ট খুলেছে আমেরিকার ভেতরেই। যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে নয়, রাজনৈতিক বিস্ফোরণ শুরু হয়েছে আমেরিকার রাস্তাতেও। নিউ ইয়র্ক সিটিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। স্লোগান উঠছে, এই যুদ্ধ বন্ধ করো। ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগরে দিচ্ছেন বিক্ষোভকারীরা। ফলে অনিবার্য প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ আমেরিকার নাগরিক সমাজে সমর্থন না পেলে মার্কিন প্রশাসন কতদিন এই সংঘাত চালিয়ে যেতে পারবে? হাইফা অয়েল রিফাইনারিতে যে আগুন জ্বলছে সেই ছবি পুরোটা পাওয়া যাচ্ছে না, কারণ কঠোর সেন্সরশিপ। ইসরায়েলের এই রিফাইনারি কোনো সাধারণ পরিকাঠামো নয়, এটি ইসরায়েলের সবচেয়ে বড় তেল প্রক্রিয়াকরণ কেন্দ্র। দেশের মোট অভ্যন্তরীণ জ্বালানির প্রায় 50 থেকে 60% সরবরাহ আসে এখান থেকেই। অর্থাৎ এখানে আঘাত মানে শুধু একটা শিল্প স্থাপনা ধ্বংস করা নয়, বরং দেশের জ্বালানি স্নায়ুতন্ত্রে আঘাত। পশ্চিমের সংবাদ মাধ্যম হাইফা রিফাইনারিতে ব্যালিস্টিক মিসাইলের হামলাকে ইরানের প্রতিশোধ হিসেবেই দেখছে। আরেকটা বিষয় মনে রাখা দরকার, হাইফা অয়েল রিফাইনারির ওপর এটাই প্রথম হামলা নয়। 2025 সালের জুন মাসেও এখানে ইরানি মিসাইল আঘাত হেনেছিল। তখন 3 জন কর্মীর মৃত্যু হয়েছিল, বহু মানুষ আহত হয়েছিলেন, আর রিফাইনারি কয়েক মাসের জন্য কার্যত বন্ধ হয়ে গেছিল। অর্থাৎ হাইফা এই মুহূর্তে শুধু একটি বন্দর শহর নয়, এটা ইরান ইসরায়েল সংঘাতের জ্বালানি যুদ্ধক্ষেত্র বলতে পারেন। ইসরায়েল কার্যত তথ্যের ওপর লোহার পর্দা ঝুলিয়ে দিয়েছে। যুদ্ধক্ষেত্রের বাস্তব ছবি বাইরে বেরোনো প্রায় অসম্ভব। মাঝে মাঝে কিছু বিচ্ছিন্ন ভিডিও সামনে আসছে বটে, কিন্তু তার বাইরে অধিকাংশ ঘটনাই অন্ধকারে ঢাকা থাকছে। এমনকি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN তারাও পুরনো সত্য তুলে ধরতে পারছে না। তাই বারবার বলছি, আগামী 72 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি জ্বালানি পরিকাঠামোই এখন প্রধান লক্ষ্য হয়, তাহলে কিন্তু এই সংঘাত ধীরে ধীরে অর্থনৈতিক যুদ্ধ এবং সম্পূর্ণ আঞ্চলিক সংঘর্ষে পরিণত হতে চলেছে। অগ্নিগর্ভ ছবিগুলো দেখে মনেই হচ্ছে এ যেন শুধু নির্দিষ্ট একটি এলাকার আগুন নয়, বরং মধ্যপ্রাচ্যের উপর নেমে আসা এক মহাপ্রলয়ের আগুন। জ্বালানি যুদ্ধ একবার শুরু হয়ে গেলে এবং তা কিছুটা দীর্ঘমেয়াদী হলেও তার পরিণাম হবে গুরুতর। অতএব বড় প্রশ্ন হলো, এই সংঘাত কি খুব দ্রুত তা মধ্যপ্রাচ্যকে গ্রাস করে এক বৃহত্তর যুদ্ধে পরিণত হবে? যদি পূর্ণ মাত্রায় জ্বালানি যুদ্ধ বেঁধে যায়, তার দায় কিন্তু ইসরায়েলের ওপর বেশি বর্তাবে। কারণ শুরুটা তারা করেছিল ইরানের আকবাজ অঞ্চলে তেল ভাড়ারে হামলা করে। এই আঘাতের জবাবেই এখন ইরান পাল্টা হামলা শুরু করেছে। তাদের প্রধান লক্ষ্য ইসরায়েলের জ্বালানি স্নায়ুতন্ত্র। প্রথমেই একটা বিষয় পরিষ্কার হয়ে যান, যদি হাইফার রিফাইনারি বন্ধ হয়ে যায়, তাহলে ইসরায়েল সঙ্গে সঙ্গে জ্বালানি শেষ হয়ে যাবে এমন নয়, কিন্তু সমস্যা শুরু হবে অন্য জায়গায়। জ্বালানির দাম দ্রুত বাড়বে, সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের লজিস্টিক সমস্যা দেখা দেবে। আর যদি যুদ্ধ দীর্ঘায়িত হয়, তাহলে অর্থনীতির উপর চাপ ক্রমশ বাড়বে, কারণ হাইফার গুরুত্ব বিশাল। বাজন গ্রুপ পরিচালিত হাইফা অয়েল রিফাইনারি ইসরায়েলের সবচেয়ে বড় পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স। এর উৎপাদন ক্ষমতা প্রায় 1.97 লক্ষ ব্যারেল প্রতিদিন। অন্যদিকে ইসরায়েলের ভূমধ্যসাগর উপকূলে অ্যাশদোদ শহরে অ্যাশদোদ অয়েল রিফাইনারির ক্ষমতা প্রায় 90,000 থেকে 1 লক্ষ ব্যারেল প্রতিদিন। অর্থাৎ একা হাইফাই দেশের মোট রিফাইনিং ক্ষমতার অর্ধেকেরও বেশি সামলায়। যুদ্ধের আগে সাধারণ পরিস্থিতিতে ইসরায়েলের প্রায় 60 থেকে 65% ডিজেল আসতো হাইফা থেকে। পাশাপাশি এখন থেকেই 45% থেকে 50% পেট্রোল বা গ্যাসোলিন উৎপাদন হতো। এখন আপনি নিজেই হিসেব করুন, যদি হাইফা বন্ধ হয়ে যায়, তাহলে ইসরায়েলের জ্বালানি ব্যবস্থায় কত বড় ধাক্কা লাগতে পারে। 2025 সালের হামলার পরে যখন হাইফা রিফাইনারি বন্ধ হয়ে গেছিল এবং একই সময় অ্যাশদোদ রিফাইনারি রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ ছিল, তখন কিছু সময়ের জন্য ইসরায়েলের হাতে একটিও চালু রিফাইনারি ছিল না। তখন কি হয়েছিল?
ইসরায়েলকে প্রায় পুরো জ্বালানি বিদেশ থেকে আমদানি করতে হয়েছিল। কোন কোন দেশ থেকে? একাধিক দেশ, সিপ্রাস, রাশিয়া, ইজিপ্ট, পর্তুগাল, গ্রিস, ইউনাইটেড স্টেটস, ফ্রান্স। এবার মাথায় রাখুন 2025 সালের সেই পরিস্থিতি আর আজকের ভূ রাজনীতি এক নয়। আজকের বিশ্বে মেরুকরণ অনেক বেশি। তাই বড় প্রশ্ন, এই সংঘাতের মাঝখানে কি সত্যি রাশিয়া আবার ইসরায়েলকে তেল সরবরাহ করবে? যদি না করে তাহলে যুদ্ধক্ষেত্রের আগুনের পাশাপাশি ইসরায়েলের সামনে শুরু হতে পারে আরেকটা সংকট, জ্বালানির সংকট। আবারও বলছি, মধ্যপ্রাচ্যের গ্রাউন্ড রিয়েলিটিতে যে ছবিটা স্পষ্ট হয়ে উঠছে তা হলো এই সংঘাত শুধু মিসাইলের লড়াই নয়, এটি এখন সরাসরি জ্বালানি এবং গোয়েন্দা যুদ্ধে পরিণত হয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যেখানে দুই দেশই একে অপরের তেল শিরায় আঘাত করছে। ইরান ক্রমশ যুদ্ধের মাঠটাকে আরো বড় করে ফেলছে। পশ্চিমের কিছু সংবাদ মাধ্যম প্রশ্ন তুলেছে, ইরানের গুপ্তচররা এত নির্দিষ্ট তথ্য পাচ্ছেন কোথা থেকে? হ্যাঁ, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, এই ইন্টেলিজেন্স শেয়ারিং। অনেক বিশ্লেষকের দাবি রাশিয়া এই যুদ্ধে সরাসরি সৈন্য না পাঠালেও তথ্য দিয়ে ইরানকে সাহায্য করছে। স্যাটেলাইট ইমেজারি, নজরদারি ডেটা, এসবের মাধ্যমে নাকি ইরান জানতে পারছে মধ্যপ্রাচ্যের কোন শহরের কোন হোটেলের কোন রুমে বিদেশি সেনা বা সামরিক উপস্থিতি রয়েছে। যুদ্ধের মাঠ বড় করছে ইসরায়েলও। ইরানের পাশাপাশি তারা আঘাত হেনেছে বেরুটের একটি হোটেলেও। তাদের নিশানা ছিল রামাদা হোটেল বেরুট। ইসরায়েলের দাবি সেখানে হেজবুল্লাহর কিছু সশস্ত্র যোদ্ধা আশ্রয় নিয়েছিল। সেই সন্দেহের বেরুটেই ওই হোটেলে তারা হামলা চালায়। ফলে বুঝতে পারছেন যুদ্ধের চরিত্র বদলে যাচ্ছে। মিসাইল পড়ছে শুধু সামরিক ঘাঁটিতে নয়, হোটেল, বাণিজ্যিক ভবন, শহরের মাঝখানেও ধীরে ধীরে এই সংঘাত পরিণত হচ্ছে বহু দেশের জড়িয়ে পড়া এক জটিল ছায়াযুদ্ধে, যেখানে মিসাইলের পাশাপাশি সমান শক্তিশালী অস্ত্র হলো গোয়েন্দা তথ্য। এই সংঘাতের আরেকটা গুরুত্বপূর্ণ দিক সামনে এসেছে, সেটা হলো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার উপর সরাসরি আঘাত। খবর অনুযায়ী ইরান কুয়েতের আলী আল সালেম এয়ারবেসে হামলা চালিয়েছে। এই হামলার লক্ষ্য ছিল এই বিমান ঘাঁটির রাডার সিস্টেম এবং মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষ করে লক্ষ্যবস্তু ছিল আমেরিকার বিখ্যাত প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম MIM-104 প্যাট্রিয়ট। দাবি করা হচ্ছে ইরান এই প্রতিরক্ষা ব্যবস্থার কয়েকটি ইউনিট ধ্বংস করেছে। এর আগেও বলা হয়েছিল ইরান দুটি গুরুত্বপূর্ণ থার্ড মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স সেটাকে ক্ষতিগ্রস্ত করেছে। অর্থাৎ বুঝতেই পারছেন, যুদ্ধ এখন শুধু আক্রমণাত্মক মিসাইলের লড়াই নয়, এটা ক্রমশ হয়ে উঠছে প্রতিরক্ষা ব্যবস্থাকে অন্ধ করে দেওয়ার যুদ্ধ। তবে বাস্তবটা কঠিন। ইরানের সামনে লড়াইটা সহজ নয়। তাদের মোকাবিলা করতে হচ্ছে শুধু ইসরায়েল নয়, বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তির দেশ আমেরিকার সঙ্গেও। এদিকে যুদ্ধের সমান্তরাল আরেকটা রাজনৈতিক ঝড়ও বইছে আন্তর্জাতিক পরিসরে। জেফরি এপস্টিনকে ঘিরে যে বিতর্কিত এপস্টিন ফাইলস, সেই নথিতে ডোনাল্ড ট্রাম্পের নামও এসেছে। অভিযোগে বলা হয়েছে বহু বছর আগে এক নাবালিকার সঙ্গে গুরুতর অশোভন ঘটনা ঘটেছিল। অবশ্য ট্রাম্প এই সমস্ত অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। অন্যদিকে ইসরায়েলের নেতৃত্ব নিয়েও আন্তর্জাতিক বিতর্ক কম নয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ঘিরে যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে বহু আন্তর্জাতিক বিতর্ক চলছে। আন্তর্জাতিক আইনি মঞ্চে এই প্রশ্ন উঠছে বারবার। ফলে আন্তর্জাতিক জনমত এখন দুভাগে বিভক্ত। একদিকে শক্তিধর রাষ্ট্রগুলোর জোট, অন্যদিকে ইরান, যারা বলছে তারা আলোচনায় রাজি ছিল, তবুও তাদের উপর হামলা হয়েছে। এই কারণেই বারবার বলা হচ্ছে আগামী 72 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সময়ের মধ্যেই বোঝা যাবে এই সংঘাত সীমিত থাকবে নাকি পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করে এক বৃহত্তর যুদ্ধের রূপ নেবে। কেন আগামী 72 ঘন্টা এত গুরুত্বপূর্ণ? কারণ এই যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ হবে কয়েকজন শক্তিশালী নেতার সিদ্ধান্তে। ডোনাল্ড ট্রাম্প, বেঞ্জামিন নেতানিয়াহু, আলী লারিজানি, ভ্লাদিমির পুতিন আর শি জিনপিং, এই কয়েকটি মুখের দিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা পৃথিবী। এই বাস্তবতার ভিত্তিতে আগামী 72 ঘন্টায় ইরানের সম্ভাব্য কৌশল কি হতে পারে? 1. পাল্টা হামলা চালিয়ে যাওয়া, ইসরায়েলের দিকে মিসাইল এবং ড্রোন হামলা অব্যাহত রাখা, সেই সঙ্গে ইরাক এবং সিরিয়াতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করা। 2. প্রক্সি বাহিনীর ব্যবহার, হেজবুল্লাহকে লেবানন থেকে সক্রিয় করা, ইরাকের শিয়া মিলিশিয়াকে সক্রিয় করে তোলা, এর সঙ্গে ইয়েমেনে হাউথি বা হুতি সশস্ত্র গোষ্ঠীকে সক্রিয় করে ইয়েমেনের ওপরে চাপ বাড়ানো। 3. দেশের ভিতরে শক্ত হাতে নিয়ন্ত্রণ, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC আরো শক্তভাবে ক্ষমতা আঁকড়ে ধরবে।
মিসাইল ইউনিটগুলোকে ছড়িয়ে এবং লুকিয়ে রাখবে এবং নেতৃত্বের ধাক্কার পরেও রাষ্ট্রীয় স্থিতি ধরে রাখার চেষ্টা করবে। 4, তেলের রাস্তায় চাপ সৃষ্টি। ওমান সাগর এবং পারস্য উপসাগরকে জুড়ে রেখেছে যে সংকীর্ণ সমুদ্রপথ, তারই নাম হরমুজ প্রণালী। লম্বায় এই প্রণালী প্রায় 170 কিলোমিটার আর চওড়ায় 33 থেকে 39 কিলোমিটার। এর মধ্যে প্রায় 3 কিলোমিটার চওড়া দুদিকে শিপিং লেন করা রয়েছে, একটি ঢোকার জন্য, একটি বেরোনোর জন্য। এই হরমুজ প্রণালীকেই বলা হয় পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি চোক পয়েন্ট। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় 20% এই সরু পথ দিয়েই যাতায়াত করে। ফলে ইরান যেটা করতে পারে সেটা হলো ভয় দেখিয়ে হরমুজ প্রণালী আটকে রাখা। এ জিনিস কিছুদিন স্থায়ী হলে বিশ্ববাজারে তেলের দাম আকাশে উঠবে, পশ্চিমের অর্থনীতির উপর মারাত্মক চাপ সৃষ্টি হবে। অর্থাৎ ইরান সরাসরি যুদ্ধের পাশাপাশি অর্থনৈতিক এবং কৌশলগত চাপের খেলাও খেলতে পারে। অন্যদিকে এই পরিস্থিতিতে আগামী 72 ঘন্টায় আমেরিকা এবং ইসরায়েলের কৌশল কি হতে পারে? ইরানের সামরিক শক্তিকে যতটা সম্ভব দুর্বল করে দেওয়া, যদিও তারা দীর্ঘস্থায়ী স্থলযুদ্ধ এড়িয়ে চলতে চাইছে, অর্থাৎ যাতে সরাসরি মার্কিন ইসরায়েলি সেনাকে ইরানের মাটিতে নামাতে না হয়। কারণ ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি আগেই বলেছিলেন, যদি কেউ ইরানের মাটিতে পা রাখে তাহলে যুদ্ধের আসল জবাব তখনই দেওয়া হবে। তাই আগামী 72 ঘন্টায় ইসরায়েল আমেরিকার কৌশল হতে পারে: 1, হাই ভ্যালু টার্গেটে আঘাত, মিসাইল ডিপো, এয়ার ডিফেন্স সিস্টেম এবং ইসলামিক রেভলিউশনারি গার্ডের ঘাঁটির মতন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে যাওয়া। 2, স্থলযুদ্ধ এড়িয়ে যাওয়া। আমেরিকা মূলত নির্ভর করছে এয়ার পাওয়ার, নৌবাহিনী, সাইবার অপারেশন এবং বিশেষ বাহিনীর ওপর। 3, প্রক্সি শক্তিকে নিয়ন্ত্রণ, লেবানন, সিরিয়া এবং ইরাকে চাপ বাড়িয়ে হেজবুল্লাহকে যুদ্ধের ময়দানে আটকানোর চেষ্টা। 4, উপসাগরীয় দেশগুলোকে পাশে টানা, মিসাইল ডিফেন্স দেওয়া, সামরিক সহযোগিতা বাড়ানো এবং ইরানের বিরুদ্ধে প্রকাশ্য সমর্থন আদায়ের চেষ্টা। কিন্তু এখানে বড় সমস্যা রয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে সৌদি আরবিয়া নাকি গোপনে ইরানের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। সবচেয়ে কঠিন অবস্থায় রয়েছে উপসাগরীয় দেশগুলো, কারণ তাদের সামনে দ্বিমুখী চাপ, একদিকে ইরান, অন্যদিকে আমেরিকা। ধরুন সৌদি আরব, তারা আমেরিকাকে নীরবে সমর্থন করলেও সরাসরি যুদ্ধে জড়াতে চায় না। সংযুক্ত আরব আমিরশাহী তুলনামূলকভাবে কঠোর অবস্থানে, তারা ইরানের হামলার তীব্র নিন্দা করেছে। তাদের দেশের এয়ার ডিফেন্স পুরোপুরি সক্রিয় আর ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখছে। আর কাতার, তারা আপাতত ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। কিন্তু যদি এলএনজি পরিকাঠামো বা বড় শহরগুলোর ওপর হামলা বাড়ে তাহলে দোহাও কঠোর অবস্থান নিতে পারে। এবার আসা যাক বড় শক্তিগুলোর কথায়। রাশিয়া এবং চীন, এই দুই শক্তির ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সূত্রের দাবি রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে। আরেকটা কথা পরিষ্কার করে বলা দরকার, এই যুদ্ধ নিয়ে অনেক জায়গায় অতিরঞ্জন চলছে। কেউ কেউ বলছে ইরান জিতে গেছে, কেউ বলছে আমেরিকা বা ইসরায়েল ইতিমধ্যেই জয়ী। সত্যিটা হলো এখনো কেউ যুদ্ধ জেতেনি, যুদ্ধ চলছে, সমীকরণ বদলাচ্ছে। আর তথ্যের কুয়াশার মধ্যে সত্য খুঁজে বের করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের চেষ্টা একটাই, গুজব নয়, যাচাই করা, তথ্যই তুলে ধরা। সবশেষে এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের জন্য 3টি প্রশ্ন অত্যন্ত জরুরি। প্রথম প্রশ্ন, এই যুদ্ধ যদি আরো ছড়িয়ে পড়ে এবং হরমুজ প্রণালীতে তেল পরিবহন ব্যাহত হয় তাহলে ভারতের জ্বালানি নিরাপত্তা কতটা বিপদের মুখে পড়বে? কারণ ভারত তার তেলের বড় অংশ আমদানি করে মধ্যপ্রাচ্য থেকেই। সেক্ষেত্রে তেলের দাম আকাশ ছোঁয়া হলে ভারতের অর্থনীতি কি সেই ধাক্কা সামলাতে পারবে? দ্বিতীয় প্রশ্ন, মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে ভারত কি তার কৌশলগত ভারসাম্য বজায় রাখতে পারবে? একদিকে বহু দশকের সম্পর্ক ইরানের সঙ্গে, অন্যদিকে ক্রমবর্ধমান কূটনৈতিক এবং প্রতিরক্ষা সহযোগিতা ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে। এই ত্রিমুখী সমীকরণে ভারতের অবস্থান কোথায় দাঁড়াবে? তৃতীয় প্রশ্ন, মধ্যপ্রাচ্যে লক্ষ লক্ষ ভারতীয় কর্মী কাজ করেন। যদি সংঘাত আরো তীব্র হয় এবং উপসাগরীয় অঞ্চল অস্থির হয়ে ওঠে তাহলে সেই বিপুল ভারতীয় প্রবাসী জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে দিল্লির প্রস্তুতি কতটা? শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, যখন মধ্যপ্রাচ্যের আকাশে মিসাইল উঠছে তখন কি ভারত শুধু দর্শক হয়ে থাকবে, নাকি নিজের জাতীয় স্বার্থ রক্ষার জন্য নতুন কৌশলগত পথ খুঁজে নেবে? আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।